নমস্কার। আজকে আপনাদের পড়ে শোনাবো নেকড়ের খাঁচা গল্পের ষষ্ঠ পর্ব, অর্থাৎ শেষ পর্ব। চলুন শুরু করা যাক। গুলি করবেন না, গুলি করবেন না, ও আমার ছেলে। বাবার চিৎকার শুনতে পেলাম। দরজা দিয়ে ঘরে ঢুকে পড়েছে। অবাক কাণ্ড, বাবা কি করে বুঝলো আমি? অফিসারকে ঠেলে সরিয়ে পাশে এসে দাঁড়ালো বাবা। আমাকে দেখে বোঝার চেষ্টা করলো আমি ভালো আছি কিনা। দরজা দিয়ে বাইরে আকাশের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো আলো ফুটতে আর কত দেরি। আমাকে বলল, ভোর হয়ে গেছে, বসে থাকো এখানে, আলো ফুটলেই তুমি নিরাপদ। অফিসারকে নিয়ে বেরিয়ে গেল বাবা। বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। কিন্তু ও খুনি। বাইরে থেকে অফিসারের রাগত কণ্ঠ কানে এলো আমার। ওকে শেষ করে দেওয়া দরকার, বলল আরেকটা কণ্ঠ। নিজের দেহের দিকে তাকালাম। এখনো মায়া নেকড়েই আছি আমি। মানুষ হতে আর ঠিক কতক্ষণ লাগবে জানি না। বেড়ার ফাঁক দিয়ে বাইরে উঁকি দিলাম। এখনো অন্ধকার। সূর্য ওঠার অপেক্ষায় রইলাম। বুকের ভিতর জোরে জোরে লাফাচ্ছে উত্তেজিত হৃৎপিণ্ডটা। মিস্টার মিলফোর্ড, আপনি ভুল করছেন। তৃতীয় আরেকটা ভারী কণ্ঠ বলল, ওই ভয়ানক প্রাণীটা আপনার ছেলে হতেই পারে না। খুলে গেল আবার ঝটকা দিয়ে। ওকে মেরে ফেলাই ভালো। কাঁপতে কাঁপতে একটা খড়ের গাদার আড়ালে লুকালাম। না না, বললাম তো, ও আমার ছেলে, বাবা বলল। আবার টান দিয়ে লাগিয়ে দিল পাল্লাটা। জোরে একটা নিঃশ্বাস ফেললাম। চামড়ায় শিরশিরে অনুভূতি। তর্কাতর্কি শুরু হলো বাইরে। পুলিশেরাও একমত হতে পারছে না। কেউ বলছে মেরে ফেলো, কেউ বলছে থাক না, দেখা যাক। বাইরে উত্তেজনা বাড়ছে। এদিকে আমার দেহটা আবার রূপান্তরিত হতে শুরু করেছে। ধুর, মেরেই ফেলে ভালো। এসব শয়তান বাঁচিয়ে রাখা উচিত না। লোকের হট্টগোলের সঙ্গে উত্তেজনাও বাড়ছে। জলদি জলদি, তাড়াতাড়ি বদলে যাও। নিজের দেহের দিকে তাকিয়ে বললাম, বেশি দেরি হয়ে যাওয়ার আগে। আমার পায়ের চামড়া পুড়ছে, মাথা ব্যথা করছে। চামড়ার জ্বলুনিতে মনে হচ্ছে গা থেকে আলাদা হয়ে যাবে। যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। চেঁচাতে চেঁচাতে গলা ব্যথা হয়ে গেল। ওই যে শুনুন কেমন চিৎকার করছে। ও আপনার ছেলে হতেই পারে না, মিস্টার মিডফোর্ড। ও একটা ভূত, শয়তান, নরকের ইবলিশ। গুলি করছেন না কেন? আরেকটা কণ্ঠ বলল। আবার খুলে গেল দরজার পাল্লা। ঘরে ঢুকলেন একজন পুলিশ অফিসার, হাতে পিস্তল। বাবা, দুর্বল কণ্ঠে ডাকলাম। পিছন থেকে দৌড়ে এলো বাবা। ঠেলা দিয়ে অফিসারকে সরিয়ে ছুটে এলো আমার দিকে। রবিন, রনু, আমাকে জড়িয়ে ধরল। ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আমার দেহের দিকে তাকালাম। আমার মানব দেহ পুরো স্বাভাবিক হয়ে গেছে। ওনার ছেলেই তো, সত্যিই রবিন। চাপা ফিসফিসানি শুনতে পেলাম চারপাশ থেকে। বাবা, কি করে বুঝলে, কি করে বুঝলে তুমি? আমার কণ্ঠ এখনো দুর্বল। কি করে বুঝলে আমি মায়া নেকড়ে হয়ে গেছি? ওটা, আমার গলায় ঝোলানো দাঁতটা দেখালো বাবা। ওটা দেখেই বুঝেছি তুমি। তবে অনেক দেরিতে দেখেছি, তুমি ছাউনির দিকে দৌড়ে যাবার সময়। ইস, আরো আগে দেখলে ভালো হতো, অনেক ঝামেলা কমতো। হাতের মুঠোয় চেপে ধরলাম দাঁতটা। আবার এটা আমার জীবন বাঁচালো। চলো, বাড়ি চলো, বাবা বলল। ছাউনি থেকে বেরিয়ে এলাম। সকালের রোদ যেন হুল ফোটালো আমার চোখে। তাড়াতাড়ি বুঝে ফেললাম। আবার যখন মেললাম, দেখি অনেকগুলো কৌতূহলী চোখ আমাকে দেখছে। আমাদের হাতে দিন, থানায় নিয়ে যাই, বাবাকে বললেন একজন অফিসার। কঠিন হাতে আমার হাত চেপে ধরলেন। ওকে ছেড়ে দিন প্লিজ, অনুরোধের সুরে বলল বাবা। কিন্তু মিস্টার মিলফোর্ড, আপনি তো বুঝতেই পারছেন না, ওকে ছেড়ে রাখাটা উচিত হবে না, বলে সহকর্মীদের দিকে তাকালেন তিনি। মাথা ঝাঁকিয়ে সমর্থন জানালো সবাই। ধীরে ধীরে এগিয়ে এসে আমাদের ঘিরে ফেলল। বাবা, দুর্বল কণ্ঠে কোকিয়ে উঠলাম। আমাকে থানায় নিয়ে কি করবে? ছেড়ে দিন ওকে প্লিজ, আবার বলল বাবা। বাড়ি নিয়ে যাই, ও ইচ্ছে করে কারো ক্ষতি করেনি, ওর চিকিৎসা দরকার। কিন্তু রাতে যখন আবার চাঁদ উঠবে তখন? অফিসার বললেন, আবার তো মায়া নেকড়ে হয়ে যাবে। বুঝলাম নিজের ইচ্ছেই ক্ষতি করে না, কিন্তু যেভাবেই হোক করে তো। আর পারবে না, বাবা বলল। আমি কথা দিচ্ছি, ও আর বেরোতে পারবে না, কারো ক্ষতি করতে পারবে না, সব দায়িত্ব আমার। চুপ করে থেকে একটা মুহূর্ত ভাবলেন অফিসার ইনচার্জ, তারপর পিছিয়ে গেলেন। বেশ, নিয়ে যান, একটা সুযোগ দিলাম। আরেকটা কথা, বাবা বলল, দয়া করে এই কথাটা ফাঁস করবেন না।
আমার ছেলে মায়া নেকড়ে হয়ে যায় এটা জেনে গেলে ও আর শহরে টিকতে পারবে না। মাথা ঝাঁকালেন পুলিশ অফিসার। পুলিশের গাড়িতে করেই আমাকে সহ বাবাকে আমাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হলো। সারা রাতের ছোটাছুটিতে এতই ক্লান্ত হয়ে পড়েছি, গাড়ির সিটে নেতিয়ে পড়লাম। বাড়ি পৌঁছতে পৌঁছতে অনেকটা ভালো বোধ করলাম। বাড়িতে ঢুকে বসার ঘরের দিকে এগোনোর সময় বললাম, আরও আগেই তোমাকে জানাতাম, তুমি দুঃখ পাবে বলে জানাইনি। কখন ঘটলো এটা, কিভাবে? আঙুল চালিয়ে চুল সমান করলো বাবা। চোখে বিষণ্ণতা। চেয়ারে বসে শার্টের ওপরের দিকে দুটো বোতাম খুলে দিল। তার চওড়া কাঁধ সামনের দিকে ঝুলে পড়েছে। বনের মধ্যে সেরাতে যখন আমার ওপর মায়া নেকড়েটা ঝাঁপিয়ে পড়েছিল, বাবাকে জানালাম। আমার কাঁধে কামড় দিয়েছিল, তখনই তোমাকে বলা উচিত ছিল, কিন্তু ওই যে বললাম তুমি দুঃখ পাবে বলে জানাইনি। বিষণ্ণ ভঙ্গিতে মাথা ঝাঁকালো বাবা। দোষটা আমারই। মায়া নেকড়ে ধরার জন্য এমন পাগল হয়ে গিয়েছিলাম, তোমার দিকে নজর রাখা উচিত ছিল। এটা ঘটতে দেওয়াই ঠিক হয়নি। দুই হাতের তালুতে মাথা চেপে ধরল বাবা। বিড়বিড় করে বলল, তোমাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত রবিন। ধন্যবাদ কিসের জন্য বাবা? রেনকে ছেড়ে দেওয়ার জন্য। মুখ তুলে আমার দিকে তাকালো বাবা। ও মায়া নেকড়ে নয়, তুমি ঠিকই বলেছিলে। সারা দুনিয়ার সামনে আমি খেলো হয়ে যেতাম, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো, গাধা বনে যেতাম। উঠে দাঁড়ালো বাবা, পায়চারি শুরু করলো। ভেবো না, সব ঠিক হয়ে যাবে, দৃঢ় কণ্ঠে বাবা বলল। তোমাকে ভালো করার জন্য সব রকম চেষ্টা আমি করব। সবচেয়ে বড় ডাক্তারকে দিয়ে চিকিৎসা করাবো। দরকার হলে ওঝা, কবিরাজ, ফকির সবার কাছে নিয়ে যাব। মায়া নেকড়েকে ভালো করার জন্য কোনো না কোনো উপায় নিশ্চয়ই আছে। ফোন বাজলো। রিসিভার তুলে কানে ঠেকালো বাবা। অন্য প্রান্তের কথা শুনতে শুনতে সরু হয়ে এলো তার চোখের পাতা। শক্ত হলো মুখের পেশি। বলল, অসম্ভব, এ হতেই পারে না। তারপর আরও কিছুক্ষণ শোনার পর রিসিভার নামিয়ে রাখলো। কি হয়েছে বাবা, কোনো সমস্যা? থানা থেকে ফোন এসেছিল। ভারী দম নিল বাবা। 6 জন মানুষের উপর হামলা চালিয়েছে একটা মায়া নেকড়ে। আমি কিছু করিনি, করার সুযোগই পাইনি। লাফিয়ে উঠে দাঁড়ালাম চেয়ার থেকে। তুমি তো জানো। হ্যাঁ জানি, বাবা বলল। তুমি নও, সারা রাত তোমাকে চোখে চোখে রাখা হয়েছে। তোমাকে যখন স্কুলের মাঠে আটকে ফেলা হয়েছে, ঠিক সে সময় শহরের আরেকটা দিকে ঘটনাটা ঘটেছে। তাহলে কে বাবা? অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে আছি। রেন, এছাড়া আর কে? প্যান্টের পকেটে হাত ঢোকালো বাবা। ও আমাদের মিথ্যে কথা বলেছে। ও সত্যিই মায়া নেকড়ে, তোমাকে ফাঁকি দিয়ে পালিয়েছে। রেনের চেহারাটা কল্পনা করলাম। এরকম একজন মানুষ মায়া নেকড়েতে রূপান্তরিত হয়? বিশ্বাস হচ্ছে না আমার এখন। কিন্তু বিশ্বাস না করেও উপায় নেই। মানুষগুলো জখম হয়েছে, সেটা তো ঠিক। আজ রাতে তো পূর্ণিমা, তাই না বাবা? গলা কাঁপছে আমার। হ্যাঁ, মাথা ঝাঁকালো বাবা। কাল থেকে কৃষ্ণপক্ষ, আগামী শুক্লপক্ষের আগে আর মায়া নেকড়েতে পরিণত হবে না। ততদিন নিশ্চিন্ত থাকতে পারবো, শুধু আজকের রাতটা ভালোই ভালোই কাটতে পারলেই হয়। চোখ বুজে ভাবতে লাগলো বাবা। কি করবে? জিজ্ঞেস করলাম। আচমকা চোখ মেলে আমার দিকে তাকালো বাবা। একটা বুদ্ধি এসেছে মাথায়। আজ রাতে পুলিশ নিয়ে রেনকে খুঁজতে বেরোবো। সবাইকে রাইফেল নিতে বলবো। ভাবতে কষ্টই হচ্ছে রবিন। অন্যদিকে চোখ ফেরালো বাবা। রেনকে দেখামাত্র গুলি করা ছাড়া আর কোনো উপায় নেই। সূর্য অস্ত যাচ্ছে, বাবা তৈরি হচ্ছে। বসে বসে দেখছি আমি। আলমারি থেকে তার রাইফেলটা বের করলো বাবা। ম্যাগাজিনের চেম্বারে রূপার তৈরি বুলেট ভরলো। আগেই তৈরি করিয়ে রেখেছিল। ব্রাডভিয়ারও এই বুলেট নিয়ে গিয়েছিল সঙ্গে করে। মায়া নেকড়ে মারতে কি সত্যিই রূপার বুলেট লাগে বাবা? গায়ে কাটা দিল আমার। লোকে তো তাই বলে, সত্যি মিথ্যে জানি না, কিন্তু ঝুঁকি নেব কেন? এখন আমরা নিশ্চিত হিউগ্রিন সত্যিই মায়া নেকড়ে। সময় হয়েছে, বাবা বলল। চলো। বসার ঘরে নিয়ে এসে বাবা আমাকে খাঁচায় ঢুকতে বাধ্য করলো। এখানেই তুমি নিরাপদ। খাঁচার দরজার মস্ত তালাটা লাগিয়ে দিল বাবা। বসার ঘরের জানালা দিয়ে বাইরে তাকালাম। আকাশে চাঁদ দেখা যাচ্ছে। রেনের কথা ভাবলাম জাহাজে আমাকে বাঁচানোর কথা। গলায় ঝোলানো মায়া নেকড়ের দাঁতটা চেপে ধরলাম। রেনি এই জিনিসটা আমাকে দিয়েছে। আসলে দুবার আমার জীবন বাঁচিয়েছে। একবার নিজে, আরেকবার এই জিনিসটার সাহায্যে। বনের ভেতর বুনো কুকুরের দল এটা দেখেই আমাকে ছেড়ে পালিয়ে যায়। সুতরাং ওকে আমার বাঁচানোর চেষ্টা করা দরকার। অন্তত সাবধান করাটা তো জরুরি। খাঁচার শিক চেপে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে চেঁচিয়ে বললাম, কে আমাকে মুক্ত করবে? কে আমাকে ছেড়ে দেবে খাঁচা থেকে? দরজার ঘন্টা বাজল।
এসো এসো, চেঁচিয়ে ডাকলাম, জলদি এসো। দরজা খুলে উকি দিল মূসা। খাঁচায় ঢুকে কি করছো রবিন? মজা করছো নাকি? না, মজা করছি না, বিড়বিড় করলাম। একটা বুদ্ধি এসেছে আমার মাথায়। মায়া নেকড়েটা আমার সঙ্গে চালাকি করেছে। মিষ্টি কথায় আমাকে ভুলিয়ে আমাকে দিয়ে তালা খুলিয়েছে। তারপর আমাকে খাঁচায় আটকে রেখে চলে গেছে। জলদি আমাকে বের করো, বাবাকে সাবধান করতে হবে। ঘরের চারপাশে চোখ বোলালো ও। চাবিটা কই? তাই তো, চাবিটা কোথায়? আমাকে তালা দিয়ে চাবি কোথায় রেখেছে বাবা? খেয়ালই করিনি। চাবি কোথায় রেখেছে দেখিনি। ডেস্কের ড্রয়ারে দেখা তো, মূসাকে বললাম। ড্রয়ার হাতটা দেখে মূসা বলল, এখানে নেই। কিন্তু চাবিটা তো খুঁজে বের করতেই হবে আমাদের। মাথা ঠান্ডা করো রবিন, মূসা বলল। আমার মাথায় আরেকটা বুদ্ধি এসেছে, কিন্তু আমাদের হাতে সময় নেই। আরে শোনো না, চাবি দরকার হবে না আমাদের। হবে না? না, আমি গিয়ে তোমার বাবাকে খুঁজে বের করে রেনের চালাকির কথা বলবো। আঙ্কেল এসে খুলে দেবেন তোমাকে। না, পছন্দ হলো না। কেন হলো না? কি জবাব দেব? জানালার বাইরে তাকালাম। ওখানে তোমাকে এখন যেতে দিতে চাই না আমি। চাঁদ উঠেছে, এখন বাইরে যাওয়াটা বিপজ্জনক। হ্যাঁ, তা ঠিক, দ্বিধা করছে মূসা। ঠিক আছে, চাবিটাই খুঁজে বের করি। বাড়ির ভিতর খুঁজতে গেলেও এদিকে শিরশিরানি শুরু হয়ে গেছে আমার চামড়ায়। কিন্তু আমি যে মায়া নেকড়েতে রূপান্তরিত হচ্ছি, মূসাকে দেখতে দিতে চাই না। কি করব তাহলে? জলদি করো মূসা, জলদি, চেঁচিয়ে বললাম। কণ্ঠের আতঙ্ক চাপা দিতে পারছি না। চামড়া জ্বলতে শুরু করেছে আমার, মাথা ব্যথা শুরু হয়েছে। চাবিটা বাবা কোথায় রাখলো? সঙ্গে করে নিয়ে যায়নি তো? গুঁইয়ে উঠলাম। তারপর মনে করলো বিস্কুটের টিনটার কথা। বাড়ির সমস্ত বাড়তি চাবি ওই খালি টিনে রাখে বাবা। মূসা, রান্নাঘরের তাকে বিস্কুটের একটা খালি টিন আছে, ওটাই দেখো, চেঁচিয়ে বললাম। পেয়েছি। একটু পরেই দৌড়ে এসে বসার ঘরে ঢুকলো মূসা। উল্লাসিত ভঙ্গিতে চাবিটা শূন্যে ছুরি দিয়ে লুফে নিল। জলদি করো, খোলো খোলো। খুলছি তো। অস্থির হচ্ছ কেন? খাঁচার তালাটা খুলে দিল ও। এক দৌড়ে বাড়ি চলে যাও। খাঁচা থেকে লাফিয়ে বেরিয়ে এলাম আমি। এক্ষুনি, দেরি করো না। টের পাচ্ছি পিঠে লোম গজাতে শুরু করেছে। পাগল নাকি? এইমাত্র তো বললে চাঁদ উঠেছে, এখন বাইরে বেরোন ঠিক না। কিন্তু এখানে থাকা উচিত হবে না তোমার। অন্যদিকে তাকিয়ে বললাম, মায়া নেকড়েটা এখানে ফিরে আসতে পারে। অনেক দিন খাঁচাটায় থেকেছে। মায়া নেকড়েরা পুরনো জায়গায় ফিরতে ভালোবাসে। তাই নাকি? ও, তুমি জানো না? কিন্তু আমি জানি, বাবা বলেছে। দৌড় দাও, জলদি। দরজার দিকে ছুটল মূসা। পেশিতে ব্যথা করছে আমার। দরজার নবে হাত দিয়েছে মূসা। হাতের দিকে তাকালাম। হলুদ আর কালো লোম গজানো শুরু হয়ে গেছে। মনে মনে বললাম, ফিরে তাকিও না মূসা, বেরিয়ে যাও। এদিকে তাকিও না, প্লিজ। নব ঘুরালো মূসা। গুড লাক রবিন, আমাকে বলল। জবাব দিলাম না, দাঁড়িয়ে আছি। আতঙ্কে যেন অবশ হয়ে গিয়েছে। দরজা খুলল ও, ডানে তাকালো, বায়ে দেখল, কিন্তু পিছনে আমার দিকে তাকালো না একবারও। বিড়বিড় করে বলল, এখন বেরোনো বোধহয় নিরাপদ। জবাব দিলাম না। চাঁদটা দেখছে ও। আমার মাথা ব্যথা করছে। আধা মানুষ আধা জন্তুতে পরিণত হয়ে গেছি। আমি যাচ্ছি রবিন, মূসা বলল। ফোন করো। যাও মূসা, বেরিয়ে যাও, মনে মনে বললাম। ঘুরো না এদিকে, চলে যাও প্লিজ, সাবধানে থেকো, বলে বেরিয়ে গেল মূসা। দরজাটা লাগিয়ে দিল। ছুটে এলাম জানালার কাছে। চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। রাস্তা দিয়ে দৌড়াচ্ছে মূসা। পিছনের দরজা দিয়ে বেরিয়ে এলাম আমি। দাঁত বেরোনোর প্রচণ্ড ব্যথা মারিতে যন্ত্রণায় চেঁচিয়ে উঠলাম। শেষ হয়েছে রূপান্তর, পুরোপুরি মায়া নেকড়ে হয়ে গেছি। আমাদের বাড়ির ছায়ায় জড়সড়ো হয়ে দাঁড়ালাম। ভাবছি, কোথায় যাব, কোথায় আছে রেন? সময় মতো কি খুঁজে বের করতে পারবো ওকে? ধরাস ধরাস করছে বুকের ভিতর। মায়া নেকড়ে, মায়া নেকড়ে, মহিলা কণ্ঠে চিৎকার শোনা গেল। বরফের মতো জমে গেলাম। বাঁচাও বাঁচাও, আমাকে মেরে ফেললো। আবার শোনা গেল। আমিও দেখতে পেলাম মায়া নেকড়েটাকে। আমাদের বাড়ি থেকে সামান্য দূরে আরেকটা বাড়ির পিছনে। মহিলার দিকে তাকিয়ে মুখ ভেঙচে গড়গড় করছে ওটা। এক পা করে এগিয়ে যাচ্ছে তার দিকে। বাড়ির দেয়ালে পিঠ ঠেকেছে মহিলার। কোণ ঠাসা করে ফেলেছে তাকে মায়া নেকড়েটা। গর্জন করে দৌড় দিলাম। এক লাফে নিচু দেয়াল ডিঙিয়ে ছুটলাম। ঝাঁপিয়ে পড়লাম মায়া নেকড়েটার গায়ে। গর্জে উঠে কাত হয়ে পড়ে গেল মায়া নেকড়েটা। চমকে গেছে। সামলে নিয়ে লাফিয়ে উঠে দাঁড়ালো পরক্ষণে। চোখ বড় বড় করে দেখছে মহিলা। আতঙ্কে চেঁচিয়ে উঠে পাক খেয়ে ঘুরে গিয়ে দিল দৌড়। মায়া নেকড়েটার মুখোমুখি দাঁড়িয়েছি আমি। আমাকে ঘিরে
চক্কর দিতে শুরু করলো ওটা। ধারালো দাঁত বের করে মুখ ভ্যাংচালো, হুমকি দিল আমাকে। আমিও একইভাবে পাল্টা হুমকি দিলাম। এদিকে এই রাস্তায় একজন পুলিশ অফিসারের চিৎকার শোনা গেল। মায়ানিকরের ডাক শুনলাম বলে মনে হলো। মনে হচ্ছে ওই বাড়িটার পিছন থেকে আসছে। বাবার গলা শুনলাম, কোনো মতেই যেন পালাতে না পারে। এসে গেছে পুলিশ, ঘিরে ফেলবে এখন, বুঝতে পারলাম। মায়ানিকটার দিকে তাকালাম, কান খাড়া করে ফেলেছে। ওটা জ্বলন্ত চোখে ডানে বাঁয়ে তাকাচ্ছে, লুকোনোর জায়গা খুঁজছে। এখন ওকে সাহায্য করব কি করে বাঁচাবো? আবার মানুষরূপে ফিরে এলেই কেবল বাঁচতে পারবে ও। ছোট্ট একজন টাকমাথা মানুষকে দেখলেই কেউ ভয়ঙ্কর প্রাণী ভেবে গুলি চালাবে না। রাইফেলে বাবার গুলি ভরা দৃশ্যটা কল্পনা করলাম। সত্যি কি রূপার বুলেট মায়ানিকরে মেরে ফেলে? মায়ানিকরে থেকে মানুষ হওয়ার উপায় কি? ভাবো। নিজেকে তাগাদা দিলাম। হ্যাঁ, মনে পড়েছে। মায়ানিকরিকে মানুষরূপে ফিরিয়ে আনতে চাইলে তার নাম ধরে ডাকতে হয়। সেটা করতে পারি। ওর নাম আমি জানি। কাজ হবে তো? পরীক্ষা করে দেখা যাক। মায়ানিকরিটা আমার দিকে ফিরে তাকালো। আমি ওটার জ্বলন্ত চোখের দিকে তাকিয়ে রইলাম। রেন, চেঁচিয়ে উঠলাম, হিউগ রেন। কিন্তু আমার মায়ানিকরের মুখ দিয়ে শব্দগুলো শুধু ঘোত হয়ে বেরোলো। কিছুই ঘটল না। দুজন করে যাও। অফিসার ইনচার্জের গলা শোনা গেল। ভালো মতো খোঁজো। মায়ানিকরিকে মানুষে রূপান্তরিত করার আরও একটা উপায় আছে। সেটা কি? রাতের আকাশকে চিরে দিল সাইরেনের শব্দ। ঠিক মতো ভাবতে পারছি না। ভাবো রবিন, ভাবো। হ্যাঁ, পেয়েছি। মায়ানিকরির মাথায় 3 বার থাবা দিলে ওটা মানুষ হয়ে যায়। কিন্তু থাবা দেব কিভাবে? এক জায়গায় তো স্থির থাকছে না। শব্দ শুনলাম, মনে হলো একজন অফিসারের গলা কানে এলো। কাছাকাছি আছে, আর সময় নেই। লাফ দিয়ে এগিয়ে গেলাম মায়ানিকরেটার দিকে। ওটা কিছু বোঝার আগেই পা উঁচু করে মাথায় থাবা মারতে লাগলাম। 1 বার, 2 বার, 3 বার। তারপর লাফিয়ে সরে গেলাম। কই, কিছুই তো ঘটল না। গর্জে উঠল মায়ানিকরেটা। জ্বলন্ত চোখে তাকালো আমার দিকে। এদিকে মিস্টার মিলফোর্ড। একটা উত্তেজিত কণ্ঠ শোনা গেল। ঠিকই বলেছেন, ওই বাড়িটার পেছনে। ভারী জুতোর শব্দ ছুটে এলো রাস্তা দিয়ে। কি করা যায়? হঠাৎ মাথায় এলো বুদ্ধিটা। আমার গলায় ঝোলানোর দাঁতটা থাবার সাহায্যে খুলে আনলাম আঙুল দিয়ে। তাই থাবার থেকে ফসকে পড়ে গেল মাটিতে। নখ দিয়ে বহু কষ্টে তুলে নিয়ে মায়ানিকরেটার গলায় ঝুলিয়ে দিলাম। ঠিক সেই সময় সেখানে হাজির হলেন একজন পুলিশ অফিসার। চোখের পলকে একটা ঝোপে ঢুকে পড়লাম। অফিসারের চিৎকারে তার দল বলে সে হাজির হলো। বরফের মতো জমে গিয়ে যেন ওদের দিকে তাকিয়ে আছে মায়ানিকরেটা। আতঙ্কিত, কোণঠাসা, হাঁপাচ্ছে জোরে জোরে। রাইফেল তুলল পুলিশেরা। আমি গুলি করছি, একজন অফিসার বললেন। আতঙ্কে পাথর হয়ে যেন তাকিয়ে আছি। ট্রিগারে চেপে বসলো অফিসারের আঙুল। তারপর গুলি ফাটার প্রচণ্ড শব্দ। ঝটকা দিয়ে আকাশের দিকে উঠে গেল রাইফেলের নল। অফিসার ট্রিগার টেপার আগের মুহূর্তে ঠেলা দিয়ে নলটা উপরের দিকে তুলে দিয়েছে বাবা। কারো কোনো ক্ষতি না করে শূন্যে উঠে গেল বুলেট। গুলি করবেন না। পরক্ষণে শোনা গেল বাবার চিৎকার। ওটা আমার ছেলে। ঝোপের ভিতরে লুকিয়ে থেকে মুচকি হাসলাম। আমার মায়ানিকরের মুখের হাসিটা কেমন দেখালো জানি না। দাঁত বদলের বুদ্ধিটা কাজে লেগেছে। বাবা ভাবছে ওটা আমি। রেনের জীবন বাঁচল। মায়ানিকরেটাকে ঘিরে ফেলল পুলিশ। জাল ছুঁড়ে আটকে ফেলল। কয়েকজন মিলে চেপে ধরল মাটিতে। এক নাগাড়ে গর্জন করছে মায়ানিকরেটা। কামড়ানোর চেষ্টা করছে। জালের ভিতরে শরীর মোচড়াচ্ছে। আড়ালে থেকে আমি সবই দেখছি। মনে মনে প্রার্থনা করছি, প্লিজ ওর কোনো ক্ষতি করবেন না। পা ছুটছে মায়ানিকরেটা। ধস্তাধস্তি বন্ধ করছে না। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু জালে আটকা থেকে এত লোকের বিরুদ্ধে কিছু করতে পারছে না। জালের মধ্যে রেখেই মোটা দড়ি দিয়ে ওটার পা বেঁধে ফেলা হলো। ছটফট করছে শুধু এখন মায়ানিকরে। চাপা গোঙানি বেরোচ্ছে গলা থেকে। আমার মায়ানিকরের চোখ দিয়ে অন্ধকারেও ওর চোখের বিষণ্ণতা দেখতে পাচ্ছি। ও বুঝে গেছে পরাজিত হয়েছে। তবু শেষবারের মতো নিজেকে মুক্ত করার জন্য মস্ত হা করে কামড় দিতে চাইল একজন পুলিশ অফিসারের হাতে। জালির ফাঁক দিয়ে ওর হা করা মুখে লাঠি ঢুকিয়ে দিল একজন। লাঠির 2 মাথা ধরে মাথাটাকে মাটিতে চেপে ধরল। সাবধান, ব্যথা দেবেন না। উদ্বেগে কাঁপছে বাবার গলা। পরাজিত প্রাণীটার দিকে তাকিয়ে আছে। কি করে আবার খাঁচা থেকে বের হলো বুঝতেই পারছি না। আমি কথা দিচ্ছি আর এমন ঘটনা ঘটবে না। আবারও বাবার অনুরোধ পুলিশ রাখল। মায়ানিকরেটাকে সহ বাবাকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দিল। পুলিশ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর সাবধানে ছায়ায় গা ঢেকে বাড়ি ফিরে এলাম।
বসার ঘরের দরজা দিয়ে ভিতরে উকি দিলাম। এটা তোমার দোষ নয় রবিন, তুমি তো আর ইচ্ছা করে মায়া নেকড়ে হতে যাওনি। মোলায়েম স্বরে বলতে বলতে মায়া নেকড়েটাকে খাঁচায় ভরছে বাবা। তাকে সহায়তা করছে কয়েকজন পুলিশ। মায়া নেকড়ের মুখ থেকে লাঠিটা সরিয়ে আনলো একজন, জালটা সরালো আরেকজন। খাঁচার মেঝেতে পা বাঁধা অবস্থায় পড়ে রইল মায়া নেকড়ের রূপেই মানুষটা। আবার মানুষ হয়ে গেলে দড়ি খুলে দেওয়ার কথা ভাবছে নিশ্চয়ই বাবা। আরও শক্ত একটা খাঁচা জোগাড় করতে হবে তোমার জন্য রবিন। দরজা লাগিয়ে তালা আটকে দিল বাবা। ভেবো না, সব ঠিক হয়ে যাবে। পুলিশ চলে গেলে আমি ঘরে ঢুকলাম। রেন, তুমি? হা হয়ে গেছে বাবা। আমার দিকে তাকিয়ে বলল, দুটো মায়া নেকড়ে? এতদিন একটা ধরতে পারছিলাম না, আর এখন আমার বসার ঘরে দুটো মায়া নেকড়ে? আমি কি জেগে আছি? লাফ দিয়ে আমার কাছ থেকে সরে গেল বাবা। মেঝেতে লম্বা হয়ে শুয়ে পড়লাম। মৃদু গড়গড় করে বোঝানোর চেষ্টা করলাম আমি তার কোনো ক্ষতি করব না। গুড, মোলায়েম স্বরে বাবা বলল। এরকম শান্ত হয়ে থাকো, তাহলে কিছু করব না। চেয়ারে বসলো বাবা। আমার দিকে তাকালো আবার। খাঁচার মায়া নেকড়েটার দিকে তাকালো, আবার আমার দিকে ফিরল। সরি, বিড়বিড় করলো বাবা। আর কোনো উপায় নেই আমার। তোমাদের দুজনকেই পুলিশের হাতে তুলে দিতে হবে। ঝট করে মাথা উঁচু করলাম। বলে কি বাবা? যা বলছে সত্যি সত্যি করবে সেটা? সারা শহরের মানুষ, এতজনের জীবনের ঝুঁকি নিতে পারবো না আমি। একজনকে সামলে দেওয়াই কঠিন, দুজনের দায়িত্ব নিতে পারবো না। না, পুলিশের হাতে ধরা দেব না, কিছুতেই না। ভাবলাম, আমি সত্যিই দুঃখিত। বাবা বলল, সারাটা জীবন একটা মায়া নেকড়ে ধরার স্বপ্ন দেখেছি আমি, এছাড়া আর কিছুই ভাবতে পারিনি। ভুল করেছি, মস্ত ভুল। তার খেসারত এখন দিতেই হবে আমাকে। বিষণ্ণ ভঙ্গিতে মাথা নিচু করলো বাবা। মত বদলেছে বাবা, আমাদের নিজের কাছে রাখতে চাইছে না আর। কিন্তু আমি তার ছেলে, নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দিতে চাই? মানতে পারছি না কোনো মতে। মত তাকে বদলাতেই হবে। লাফিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো বাবা। পায়চারি করতে করতে বলল, কি করতে হবে বুঝে গেছি, সব ঠিক হয়ে যাবে। কথাটা বলে যেন নিজেকেই সান্ত্বনা দিতে চাইল। যত বড় বড় ডাক্তার আছে সবার কাছে যাব, ওঝার কাছে যাব, পীর ফকির দরবেশ সবার হাতে পায়ে ধরব। হ্যাঁ, আমি জানি বাবা যে একটা উপায় বের করবেই, জানি। নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়ে শান্তিতে থাকতে পারবে না। এই সব কিছুর জন্য আমি দায়ী। বাবা বলছে, সব দোষ আমার। আমি মায়া নেকড়ে ধরতে না গেলেই আর এই বিপদে পড়তে হতো না। তবে এক হিসেবে ভালো হয়েছে, তোমার সঙ্গে সঙ্গে রেনকেও হয়তো ভালো করতে পারবো। দুজনকে জেলের ভিতর বন্দি করে রেখে ডাক্তার বৈদ্যর খোঁজে দুনিয়া চষে ফেলবো আমি। তোমাদের সুস্থ করে তারপর আমার শান্তি। টেলিফোনের কাছে গিয়ে দাঁড়ালো বাবা। থাবা দিয়ে রিসিভার তুলে কানে ঠেকালো। হ্যালো, থানা। আমি রজার মিলফোর্ড। আমার ঘরে এখন দুটো মায়া নেকড়ে, লোক পাঠান, এখনই নিয়ে যাক। কোনো ডাক্তার আমাদের ভালো করতে পারবে কিনা নিশ্চিত নই। করতে না পারলে অকারণেই সারাটা জীবন জেলের ভিতর কাটাতে হবে। সেটা আমি পারবো না। সারা জীবন খাঁচায় আটকে থাকতে রাজি নই আমি। তার চেয়ে বাবাকে ঠেকাই, যাতে আমাদেরকে পুলিশের হাতে না দিতে পারে। লাফিয়ে উঠে দাঁড়ালাম। হ্যাঁ হ্যাঁ, ও এখানেই আছে। টেলিফোনে বাবা বলছে। রেনের দিকে তাকালাম। পা ছুঁড়ে দড়ি খোলার চেষ্টা করছে ও। বাবার কথা সেও শুনছে। আমার মতোই নিশ্চয়ই সারা জীবন খাঁচায় আটকে থাকতে রাজি নয়। গর্জন করে উঠ। হাঁ করা মুখের ফাঁকে লালা লেগে থাকা বড় বড় দাঁতগুলো চকচক করে উঠ। ওর হাতের দিকে তাকিয়ে থাকতে থাকতে বুদ্ধিটা মাথায় এলো। কি করতে হবে বুঝে গেছি। যা করার এখনই করতে হবে। আমাদের দুজনের সমস্যার সমাধান। বাবার সাহায্য আমাদের দরকার হবে। তাকে দিয়েই খাঁচার তালাটা খোলাতে হবে। আর সেটা করতে হলে বাবাকেও আমাদের দলে আনতে হবে, মায়া নেকড়ে বানাতে হবে। লাফ দিয়ে বাবার গায়ে পড়তে যাব, ঠিক এই সময় দরজার কলিং বেল বাজলো। খুলে দিল বাবা। বাইরে থেকে শোনা গেল, এটা কি মিস্টার রজার মিলফোর্ডের বাড়ি? আমি রজার মিলফোর্ড। বাবা বলল, আপনি? আমি সেক্সটন ব্র্যাডম্যান। জবাব শোনা গেল। ভিতরে আসতে পারি? জরুরি কথা আছে। আসুন। সরে পথ করে দিল বাবা। একটা কালো ব্যাগ হাতে ঘরে ঢুকলেন একজন মধ্যবয়সী ভদ্রলোক। গায়ে আলখেল্লা, চোখ দুটো কালো চকচকে। লম্বা লম্বা পায়ে এগিয়ে এলেন আমার দিকে। চেনা চেনা লাগলো তাকে। ওই আলখেল্লা, ওই চোখ, কোথায় দেখেছি? হঠাৎ মনে পড়ে গেল। বনের ভিতর, ব্রাডবিয়ার বনে, তাঁবুতে ঢুকে যে মানুষটা আমাকে অলৌকিক ক্ষমতাশালী ডাকটা দিয়েছিলেন, ইনি সেই লোক, কোনো সন্দেহ নেই। আমার দিকে তাকিয়ে ভুরু নাচালেন। দাঁতটা গলা থেকে খুললে কেন?
সেজন্যই তো অশুভ চিন্তা মাথায় ঢুকেছে। তোমার বাবাকে কামড়ে দিতে যাচ্ছিলে? আপনি? বাবা বলল। নাম তো বললামই। আমি একজন অকাল্টিস্ট। ভূত প্রেত ভ্যাম্পায়ার মায়ানেকড়ে নিয়ে কারবার। ওদের নিয়ে গবেষণা করি। ব্রাডভিয়ার বনে অনেক দিন থেকেছি। রবিন যে সাপুরের কেবিনে ঢুকেছিল ওটা আমিই বানিয়েছিলাম। তার মানে আপনি সেই সন্ন্যাসী যিনি অহংকারী লোকটাকে মায়ানেকড়ে বানিয়েছিলেন? জিজ্ঞেস করলাম। মুচকি হেসে মাথা ঝাঁকালেন ব্র্যাডম্যান। পরে আবার সারিয়েও তুলেছি। প্রচুর শাস্তি হয়েছে ওর। পূর্ণিমার পরে সে আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করলো। অনেক ক্ষমা চাইবার পর ওর অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিয়ে দিয়েছি। এগিয়ে এসে ব্র্যাডম্যানের 2 হাত চেপে ধরলেন মিস্টার মিলফোর্ড। প্লিজ, আপনি আমার ছেলেকে ভালো করে দিন, প্লিজ। ভূত প্রেত নিয়ে কারবার করা খুব বিপজ্জনক, মিস্টার মিলফোর্ড। কোনো মতেই মায়ানেকড়ে ধরতে যাওয়া উচিত হয়নি আপনার। ভাগ্যিস রবিনকে আমি বনে লিখে ফেলেছিলাম, ওকে ভালো লেগে গিয়েছিল। আমার চোখে না পড়লে মস্ত ক্ষতি হয়ে যেত ওর। যাই হোক, ওকে আর রেনকে আমি সারিয়ে তুলব, আপনি নিশ্চিন্ত থাকুন। কিন্তু গ্রিন হিলসে যে মায়ানেকড়ের উৎপাত হচ্ছে আপনি জানলেন কি করে? টেলিভিশন দেখে, ব্রাডম্যান জবাব দিলেন। খবরটা দেখে আর 1 সেকেন্ডও দেরি করিনি, পরের প্লেনটাই ধরেছি। এখন দয়া করে আমার ছেলেকে ভালো করে দিন, অনুরোধ করল বাবা। তবে তার আগে কথা দিতে হবে আপনাকে, জীবনে আর এসব বিপজ্জনক কাজ করতে যাবেন না। আরও করি, একবারে শিক্ষা হয়নি? বেশ, আসুন এখন আমাকে হেল্প করুন। কালো ব্যাগ খুলে তা থেকে তার জিনিসপত্র বের করতে শুরু করলেন। প্রথমে 3 রঙের 3টা চক দিয়ে চক্র আঁকলেন তিনি, তাতে বড় একটা তারা আঁকলেন। আমার দিকে তাকিয়ে ডাকলেন, রবিন এসো, বসো এই চক্রের ভিতর। আমার ভিতর কোথায় যেন একটা আক্রোশ তৈরি হচ্ছে, বিদ্রোহ করতে চাইছে মগজ। ঝট করে একটা শিকড়ের টুকরো মতো জিনিস বের করে আমার দিকে উঁচু করে ধরলেন অকাল্টিস্ট। কঠিন দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে ধমকে উঠলেন, জলদি এসো, শয়তানি করার চেষ্টা করো না, এসো এসো বলছি। সেই চোখের দৃষ্টি অগ্রাহ্য করতে পারলাম না। শিকড়ের টুকরোটা যেন চুম্বকের মতো টেনে নিয়ে চলল আমাকে। ধীরে ধীরে এগিয়ে গেলাম, চক্রটার ভিতর ঢুকে তারাটার উপর দাঁড়ালাম। আমার মাথায় হাত রেখে বিড়বিড় করে কি পড়তে শুরু করলেন ব্র্যাডম্যান। ঘোরের মধ্যে চলে যাচ্ছি, হঠাৎ দেখি ব্র্যাডম্যান ঘরে নেই। আমি সেই আগের মতো বসার ঘরে দাঁড়িয়েছি, রেন খাঁচায় আটকানো। বাবা আমার দিকে পিছন ফিরে কাকে ফোন করছে, বোধহয় পুলিশকে। আর সুযোগ হাতছাড়া করব না, ঝাঁপিয়ে পড়লাম বাবার কাঁধে। চমকে উঠল বাবা, ব্যথায় চিৎকার করে উঠল। হাত থেকে খসে পড়ল রিসিভার। তারপর দেখি রাস্তা দিয়ে 4 পায়ে দৌড়ে চলেছি আমি আর রেন। বাবা পিছন পিছন আসছে। মানুষই আছে, মায়ানেকড়ে হয়নি এখন। 2টো মায়ানেকড়ের গর্জনে জেগে উঠল আমাদের প্রতিবেশীরা। ঘরে ঘরে আলো জ্বেলে উঠল। আতঙ্কিত হয়ে তারা দেখল রাস্তা দিয়ে ছুটে চলেছে 2টো মায়ানেকড়ে আর একজন মানুষ। ঘোরের মধ্যে রয়েছে যেন মানুষটা, থেকে থেকেই গর্জে উঠছে মায়ানেকড়ে দুটো। রাতে ঠান্ডা বাতাসের মধ্যে দৌড়ে চলেছে উজ্জ্বল জ্যোৎস্নার মধ্যে। কিছুক্ষণের মধ্যে বাবাও মায়ানেকড়ে হয়ে যাবে। এভাবে সমস্যাটার সমাধান করেছি আমি, জেলে যাওয়া ঠেকিয়েছি। তবে খুব বেশি দিন আমাদেরকে লুকিয়ে থাকতে হবে না, জানি খুব শীঘ্রই আমাদের 3 জনের কামড়ে আরও অনেকে মায়ানেকড়ে হয়ে যাবে। তারাও কামড়াবে, মানুষ পশু যাকে পাবে তাকে। সারা শহরে একটা প্রাণীও আর স্বাভাবিক থাকবে না। দেখতে দেখতে এক আজব শহরে পরিণত হবে আমাদের শহরটা, মায়ানেকড়ের শহর। বনে ঢুকলাম, দেখি মায়ানেকড়েতে গিজগিজ করছে বন, কিন্তু ওরা কেউ আমাদের বন্ধু হলো না। আমাদের দেখে কামড়াতে এলো। আতঙ্কে চেঁচিয়ে উঠলাম। শীত করতে লাগলো, ভীষণ ঠান্ডা, কাঁপুনি উঠে গেছে। ঘোর কেটে গেল। চোখ মেলে দেখি ঘরের মেঝেতে পড়ে আছি। আমার মুখের উপর ঝুঁকে রয়েছেন মিস্টার ব্র্যাডম্যান। আমাকে চোখ মেলতে দেখে হাসলেন, ফিরে তাকালেন পাশে বসা বাবার উদ্বিগ্ন মুখের দিকে। বললেন, মিস্টার মিলফোর্ড, ও ভালো হয়ে গেছে, নিয়ে গিয়ে ওকে ওর ঘরে শুইয়ে দিন। কম্বল দিয়ে ভালো মতো ঢেকে দেবেন, তাহলেই কাঁপুনি বন্ধ হয়ে যাবে। পরদিন সকালে ঘুম ভাঙলে দেখি নিজের বিছানায় শুয়ে আছি। নাস্তার টেবিলে বাবা জানালো ব্র্যাডম্যান চলে গেছে, সঙ্গে করে রেনকেও ব্রাডভিয়ায় নিয়ে গেছে। বলে গেছেন আমি ঠিক হয়ে গেছি, আর মায়ানেকড়ে হব না।